সঙ্গে সঙ্গে তিনি আমাকে ব্যক্তি আক্রমণ করলেন যে তুমি রাত্রে বিজেপি নেতাদের সাথে যোগাযোগ রাখো। একদম বাস্তব কথা বলেছেন তিনি। সিপিএম এর নেতাদের সাথেও আমার ভীষণ সম্পর্ক, বিজেপির নেতাদের সাথেও ভীষণ সম্পর্ক, কিন্তু সেটা আমার নাম তমালতুরু দাস মহাপাত্র। আমি অতীতে মহিতনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলাম 15 বছর, মহিলা প্রধান ছিলেন, আর এখন জেলা পরিষদের খাদ্য সরবরাহ বিষয়ক কর্মাধ্যক্ষ। আমি সুশান্ত দা যেরকম একটু সেলফ ইন্ট্রোডিউস করিয়েছেন, আমিও আপনাদের জানিয়ে যেটা হচ্ছে যে সম্ভবত অখিলবাবু সুযোগ্য সন্তান কিছুদিন আগে একটা কমেন্ট করেছিলেন যে আমরা নাকি কেউ জন্মাইনি এরকম যখন দল তৈরি হচ্ছিল। বলে রাখা ভালো, এটা হচ্ছে 1988 সনে আমি মাধ্যমিক পাশ করার পরে, তখন কাঁথি কলেজে এইচএস ছিল, মানে 11-12 পড়া যেত। আমি কাঁথি কলেজের ছাত্র এবং দেবাশিস পাহাড়ির নেতৃত্বে আমি ছাত্র পরিষদ করতে গিয়ে 2000 বলছি কত, ওটা 88-89 সালে দীঘাতেই অ্যারেস্ট হয়ে গেছিলাম। সিপিএম এর সাথে একটা গোলমালে দীঘাতেই অ্যারেস্ট হয়েছিলাম। তো এই হচ্ছে আমার শুরু। তারপর 98 সালে যেরকম সুশান্ত দা প্রার্থী হয়েছিলেন, আমিও প্রার্থী হয়েছিলাম। সুশান্ত দা জিতে প্রধান হয়েছিলেন, আমি মহিতনাথ থেকে হেরে গেছিলাম। 98 থেকে কন্টিনিউ দাঁড়াচ্ছি। 2008 এসে আমরা ক্ষমতা দখল করতে পেরেছিলাম। তবে থেকে টানা 3 বার উপপ্রধান ছিলাম। এখন তো সেই জায়গায় আমাদেরকে যেটা বলা হচ্ছে যে আমরা নাকি জন্মাইনি, হ্যাঁ অখিলদা আমাদের চেয়ে আগে জন্মেছেন, অখিলদা আগের থেকে দল করেছেন, আমরা পরে জন্মেছি, আমরা পরের থেকে দল করেছি। কিন্তু দলটা আমি করেছি 16 বছর বয়স থেকে। জেল খেটেছি, মার খেয়েছি, বারবার হসপিটালাইজ হয়েছি, সব যন্ত্রণা। রাজনীতি করতে গেলে, বিরোধী দল করতে গেলে যেগুলো নিতে হয় সব নিয়ে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা জন্মাইনি এসব কথা যারা বলছে সম্ভবত তারাই জন্মেছিল না, বাচ্চা ছেলে, দলের ইতিহাস জানেনি। আর যেটা আমাদের সুশান্তদা বলছিলেন, 91 সালে দীপকদা সম্ভবত প্রার্থী ছিলেন না। দীপকদা কিন্তু আমরা দীপকদার নেতৃত্বে দল করতাম না। দীপকদা 96-তে 49 ভোটে হেরেছিলেন। সেই বিরাট কেলেঙ্কারি, যেটা আলো নিভিয়ে দিয়ে এগিয়ে থাকা কংগ্রেস প্রার্থীকে, অনেক ভোটে এগিয়ে থাকা কংগ্রেস প্রার্থীকে হঠাৎ করে আলো নিভিয়ে দেওয়ার পর গণনায় দেখা গেল তিনি 49 ভোটে হেরে গেছে। তো সেই রকম একটা অবস্থাতেও যখন নতুন দল তৈরি হলো অখিলদার নেতৃত্বে, আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসে চলে আসি। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দল বানিয়েছেন, আমাদের মনে হয়েছিল যে না, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা উচিত, আমরা চলে আসি। তারপরে দীপক দাস, তিনি মাত্র 49 ভোটে হেরে অপেক্ষা করছিলেন, যেখানে হাইকোর্টের রায়ও হয়ে গেছিল যে একটা টাকা জমা দিলে গণনা করা হবে, মানে পুনর্গণনা হবে। তো তখন প্রায় পিরিয়ড শেষ হয়ে এসছে এবং সেই টাকা জোগাড় করার ক্ষমতা তখন আমাদের দলে ছিল না, আমরা পুনর্গণনাটা করাতে পারি। এই করতে করতে আবার ইলেকশন চলে এলো। তো সেই জায়গা থেকে আমাদের দলের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠা, কোনো অর্বাচীন যদি তুলে থাকে সঠিক পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কালকে জাহাঙ্গীর বর্ষা আমাদের আরেক সাংবাদিক বন্ধু, তার সাক্ষাৎকারে আমি দেখলাম যে অখিলদা কিছু কথা বলেছেন, তাতে তিনি অ্যাকচুয়ালি আমরা যে এখানে প্রোগ্রামগুলো করছি তার অথরিটি নিয়ে প্রশ্ন তুলেছেন যে আমরা নাকি এই ধরনের প্রোগ্রাম করতে পারি। পরের বিষয় আসছে, আমরা এরকম প্রোগ্রাম করতে পারি। ঘটনা হচ্ছে, ঘোষিতভাবে এখনো আমাদের কৌশিক বাড়ি হচ্ছে রামনগর 1-এর যুব সভাপতি। কৌশিক বাড়ি তার মানে দলের যিনি সভাপতি, এই মুহূর্তে যিনি সভাপতি, জালাল উদ্দিন, আমাদের খেজুরির ছেলে, আপনারা জানেন। তো জালালের সাথে আলোচনা করে, জালালের সাথে পরামর্শ করেই মিটিং গুলো পরপর ডেকেছে। একটা 19 তারিখ, আর তারপরে বিগত মিটিংটা কবে হল, 9 তারিখ। সেই মঞ্চে নাকি দলের কেউ থাকছে না বলে একটা দাবি করা হয়েছে, মানে জাহাঙ্গীরদার কাছে অখিলদা যেটা বলেছে। সেখানে দেখা যাচ্ছে যে আমার রামনগর থেকে আমরা জেলা পরিষদে 6 জন জিতেছিলাম, 1 জন প্রয়াত হয়েছেন, আমাদের অশোক বিশাল কুচিদা। বাকি 5 জনের ভেতর 4 জন আপনারা দেখবেন সেই মঞ্চে সারাক্ষণ থেকেছে, 2টো মিটিংয়েই থেকেছে। বলা হচ্ছে আমরা নাকি পাল্টা করছি। আচ্ছা, এই যে 4 জন মানুষ, এবং ধরে নিচ্ছি কুচিদা আজকে থাকলে আমাদের সঙ্গেই থাকতেন, অশোক বিশাল মানসিকভাবে আমাদের সঙ্গেই ছিলেন, অনেক যন্ত্রণা নিয়ে মারা গেছে, অনেক কি বলে তার প্রতি অনেক উপেক্ষা প্রদর্শন করা হয়েছে, অনেক অন্যায় করা হয়েছে এবং অনেক যন্ত্রণা নিয়ে মারা গেছেন আমাদের সেই প্রবীণ নেতা, দীর্ঘদিন লড়াই করে। তো তিনি থাকলেও আমাদের সঙ্গেই থাকতেন। তো সেই জায়গায় 6 জনের ভেতর 5 জন জেলা পরিষদ সদস্য, তারা তো এই রামনগরের মানুষের ভোটে জিতেছেন, তার মানে রামনগরের যারা দলকে জিতিয়েছে তাদের একটা বড় অংশের প্রতিনিধিত্ব করছেন, তারা মঞ্চে রয়েছেন। এখানে অথরিটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে যে কারা সঙ্গে থেকেছে। সেই জায়গায় আপনারা দেখবেন আমাদের মানিক ঘোড়াই রামনগরের ছেলে, আমার মৈতনা গ্রাম পঞ্চায়েতের মেম্বার, সঙ্গে এসসি ওবিসি যে আমাদের সেল আছে তৃণমূল কংগ্রেসের, তার চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান। তো মানিক ঘোড়াই আমাদের সঙ্গে থেকে 19 তারিখের মিটিং আপনারা মঞ্চে দেখেছেন, জালাল ছিল। জালাল আমাদের নবমনোনীত, মানে আমাদের দল তাকে এই জেলার যুব সভাপতি হিসেবে ঘোষণা করেছে, আমাদের কাঁচি সাংগঠনিক জেলা। তো প্রথম প্রশ্ন গেল যে অর্চনা রিজিয়ার কথা তো আমি বললাম, রিজিয়া, কল্যাণ, দেবশ্রী, আমরা 4 জন তো সারাক্ষণই মঞ্চে থেকেছি। 2টো মঞ্চে দেবশ্রী গান গেয়েছে, রিজিয়া বক্তব্য রেখেছে, কল্যাণ থেকেছে, আমি থেকেছি। তো সেই জায়গা থেকে একটা প্রসঙ্গ গেল।
আরেকটা কথা হচ্ছে যে বিজেপির সাথে সেটি সেই সাথে প্রাসঙ্গিকভাবে তিনি আরেকটা কথা বলেছেন যে উত্তমকে মানুষ চায়নি, উত্তম প্রার্থী হিসেবে একটা ভুল চয়েস ছিল। এই কথাটার মাধ্যমে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছেন। খেয়াল করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তমের নাম অ্যানাউন্স করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তমকে পাশে রেখে ব্রিগেডে অ্যানাউন্স করেছিলেন। সেই জায়গা থেকে অভিষেক ব্যানার্জি অ্যানাউন্স করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকেছিলেন। ইনি কিন্তু প্রার্থীকে নাকি মানুষ পছন্দ করেনি বলে এই সিদ্ধান্তটাকেই চ্যালেঞ্জ দিলেন। প্রথম কথা, আপনারা দেখবেন তার সাক্ষাৎকারটা মিলিয়ে দেখলে বুঝতে পারবেন এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ দিলেন মানে আমাদের দলীয় নেতা নেত্রীদের, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চ্যালেঞ্জ করলেন। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় একটা আপনাদের কাছে তুলে রাখি, একটিও মিথ্যে কথা বলছি না, আপনারা যাচাই করতে পারেন। এটা হচ্ছে প্রথম আমাদের উত্তম বারিকের নাম অ্যানাউন্স হওয়ার পরে রামনগর 2 নম্বর ব্লকে প্রথম একটি মিটিং ডাকা হয়েছে। অলমোস্ট বুথ স্তরের কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন রামনগর 2 এর। তো সেই মিটিং এ আমরা বালিশের পার্টি অফিসের দোতলায় আমরা সবাই গিয়ে বসেছি। আমাদের নেতা আসবেন, মানে অখিলদা আসবেন, অখিলদা দিশা দেখাবেন, আমরা ঝাঁপিয়ে পড়বো নির্বাচনের জন্য। এবার আমরা সাধারণ কর্মী, আমাদের ক্ষেত্রে হারি জিতি নাহিলা সবে মিলে করি কাজ, পরিষ্কার কর। তো সেই জায়গা থেকে অখিলবাবু ঢুকলেন, অখিলবাবু ঢুকেই সবার দিকে আবার তাকিয়ে নিয়ে দেখে নিয়ে তার প্রথম মুক্তি হলো কি, সবাই সেজে মুজে চলে এসছো, জিতে যাবে নাকি? জিতে যাবে, নির্বাচন জিতে যাবে, হ্যাঁ ক্যান্ডিডেট জিতিয়ে নেবে তোমরা। তখন আমি বললাম যে তুমি করে কথা বলি, অনেক দিনের সম্পর্ক, তুমি এরকম করে কেন বল? জিতিয়ে নেবে, শুধু খেজুরিতেই 30,000 ডেফিসিট হবে, ভগবানপুরে 15,000 ডেফিসিট হবে, উত্তরকাঠি দক্ষিণকাঠিতে 30,000 ডেফিসিট হবে, জিতিয়ে নেবে ক্যান্ডিডেটকে। তখন আমি বললাম যে অখিলদা কোথায় কি হবে জেনে আমাদের রামনগরের সাধারণ বুথকর্মী কি লাভ? আমাদেরকে বাঁচতে হলে, আমাদের পিঠ বাঁচাতে হলে আমার বুথে আমার দলকে জেতানোর চেষ্টা করতে হবে। তো কোথায় আমরা হারবো, কেন হারবো, আজকে তুমি এটাই আলোচ্য না? তোমাদের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে সব জিতে চলে এসছে। আচ্ছা, এই অ্যাটিটিউড যিনি করলেন প্রথম দিন, পরে তিনি বলছেন যে উত্তম নাকি তাকে ভরসা করেন। কি করে ভরসা করা সম্ভব? যিনি প্রথম দিনই একেবারে নির্বাচন শুরুর মুখে দলের কর্মীদের সকল উৎসাহকে একদম স্ম্যাশ করিয়ে দিলেন। আজকে তুমি বলছেন যে গুলিয়ে দেওয়ার কথা, গুলিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা তো 1 বছর আগে শুরু করেছি। আপনি বলুন না মানুষের কাছে গিয়ে বলুন, 1 বছর আগে আপনি তো নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর, প্রার্থীর নাম ঘোষণা হয়ে যাওয়ার পর আপনি এসে ব্যাখ্যা বিশ্লেষণ করতে শুরু করলেন যে গোটা রাজ্যে কোথায় আমরা হেরে যাবো, কেন হারবো, কেন হারবো। তো সেই ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের বুথ কর্মীদের মনোবলকে একদম দুমড়ে মুচড়ে দেওয়া হলো। তো আমরা কি করে আপনাকে বিশ্বাস করবো? না, যুব তৃণমূলের কোনো প্রশ্নই হচ্ছে না। আমাদের যুব তৃণমূল ডাকে, আমরা মাদার তৃণমূলের লোক, আমি জেলা কমিটির সম্পাদক, আমিও আসি। এখানে কোনো ভাগাভাগির কোনো প্রশ্ন নেই, ভাগাভাগির জায়গাটা আলাদা। সেটা হচ্ছে যে আমরা যে অখিলগিরিকে সঙ্গে নিয়ে 98 সালে দলটা শুরু করেছিলাম, সেই অখিলগিরির সাথে সত্যিকারের আজকের অখিলগিরিকে মেলানো আমাদের পক্ষে কঠিন হয়ে যায়। কারণটা হচ্ছে অখিলগিরি সাধারণ মানুষের সাথে মেলামেশা করতেন, সাধারণ মানুষের মতো থাকতেন, 50 টাকার তেল দিতেন, আমার মোটরসাইকেলের পেছনে বসতেন, সারাদিন আমরা রামনগর ঘুরে বেড়াতাম, 10 টাকার মুড়ি কিনে হাফ করে খেতাম। সেই মানুষটা আজ আর আছেন বলে আমি মনে করি না। তার কারণটা হচ্ছে এখন যে অ্যাটিটিউডটা, একটা বলে দিই, এখন যে অ্যাটিটিউডটা, সেই অ্যাটিটিউডটা হচ্ছে রামনগরের মানুষকে তিনি প্রজা বলে মনে করেন, তিনি করেন তার সুযোগ্য পুত্র মনে করেন। আপনারা একটা কথা বলুন তো, যে আমাদের রামনগরে কি শিক্ষিত মানুষের খুব অভাব? আমাদের রামনগরে কি রিটায়ার্ড প্রফেসর, রিটায়ার্ড টিচার, প্রকৃত শিক্ষিত মানুষের খুব অভাব? একজন ব্যক্তি, তিনি বিধায়কের পুত্র বলে তিনি কাঁথি কলেজের চেয়ারম্যান। কাঁথির বিষয়টা আমি ছেড়ে দিতাম, তিনি কাঁথি পৌরসভার মানুষ, এখন পৌরসভার চেয়ারম্যান। তিনি কাঁথি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, তিনি আবার রামনগর কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান। রামনগরের মানুষ নাই। এই সিদ্ধান্তটা কারা নেয় মানে কোনোভাবে প্রভাবিত করানো হয়েছে। যেভাবেই প্রভাবিত করানো হোক, যা সত্য সেটাকে সহজভাবে নেওয়া উচিত। আপনারা বলছেন বারবার করে যে উত্তম বারিককে হারার জন্য কিন্তু দায়ী অখিল, কিন্তু সেক্ষেত্রে এটা তো নতুন কথা কিছু নয়, এটা তো নির্বাচনের রেজাল্ট আউটের পরে খোদ উত্তম বারিকও বলেছিলেন যে না, অখিলদা আমার সাথে কোনো ধরনের সহযোগিতা করেননি। এবং সবচেয়ে বড় কথা আপনাদের বলে দিই, আমি তো একটা কথা বলছি যেগুলো মিলিয়ে নিতে হবে। তা হচ্ছে কিভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছিল, ব্যারিকেডটা কিভাবে করা হলো। পরবর্তীকালে সব অঞ্চল নেতৃত্বদের নির্দেশ দেওয়া হলো যে বিশেষ কিছু ব্যক্তিত্বকে, মানে রিজিয়া বিবি, কল্যাণ জানা, মানিক ঘোড়াই, কমালতুল দাস, মানে আমাদেরকে যদি ওখানে ডাকা হয় তাহলে সঙ্গে সঙ্গে ওদের পদ কেড়ে নেওয়া হবে। তারপরে আবার একটা নতুন হুলিয়া জারি হলো যে ব্লক সভাপতিদের না জানিয়ে, পারমিশন না নিয়ে কোনো সভা করা যাবে না। আপনারা প্রত্যেকেই জানেন যে নির্বাচনের সময় একটা বাচ্চা ছেলেও যদি দলকে ভালোবাসে, সে 10টা লোককে নিয়ে একটা সভা করে ফেলে। যত বেশি মানুষের কাছে পৌঁছানোর
প্রয়োজন আছে আমরা সেটাই করি। সেই জায়গায় বলা হলো ব্লক সভাপতির পারমিশন না থাকলে কোনো সভা করা যাবে না। পুরো রামনগরটাকে কোলাপস করে দেওয়া হলো, কারণ ব্লক সভাপতিরা পারমিশন দিলেনই না। অবশেষে বাধ্য হয়ে আমি কলকাতা দৌড়লাম। রাজীব ব্যানার্জিকে তখন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে শুনে আমি আমাদের প্রাক্তন মন্ত্রী আমাদের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে হাত জুড়ে বললাম যে এরকম একটা সিচুয়েশন আপনি ট্যাকল করুন। তো রাজীববাবু প্রথমে একটা মিটিং করেছিলেন রামনগরে, তো সেটা যেহেতু অখিলবাবু অনুপস্থিত ছিলেন, রাজীববাবু আবার একটা মিটিং করতে বললেন, সেখানেও আমাদেরকে ডাকা হলো না। এবার রাজীববাবু যখন পৌঁছে চাপ দিলেন, মিটিং শুরুর 15 মিনিট আগে আমাকে ফোন করছেন আমার ব্লক সভাপতি সত্যবাবু, যে কমাল তুমি কোথায়, তুমি মিটিংটা এসো। তখন আমি বললাম আমার হেলিকপ্টার আছে, 15 মিনিট মানে 3টের সময় মিটিং, 2:45-এর সময় তুমি ফোন করছি। পরে জানলাম যে রাজীব বন্দ্যোপাধ্যায় চাপ দিয়েছেন ওদেরকে ডাকুন, তখন ওইখানে দাঁড়িয়ে তারা ফোন করছিলেন। তো এইরকম একটা ব্যারিকেড কোনো দলের মানুষ দলের জন্য করতে পারে? তিনি আমার দলের প্রতীকের প্রতি কোনো ন্যায় করলেন? মানুষটিকে অপছন্দ হতেই পারে। রামনগরে কেউ বেশগুলো, কেউ আবার দল করতে কেউ দলের করতে চাইছে না, আবার প্রকাশ্যে একটু দায় কি তাহলে বিধায়ক? অবশ্যই বিধায়ক এবং বিধায়কের সুযোগ্য পুত্র, তাদের অ্যাটিটিউড আমাদের প্রচুর মানুষকে অ্যাকচুয়ালি তাড়িয়ে দিয়েছে। আজকে আমরা বাধ্য হয়েছি, এই যে আজকে আমরা যারা বসে আছি, আমরা সুশান্তদার নেতৃত্বে, আমাদের অম্বিকাদার নেতৃত্বে আমরা এখানে যে বসে আছি, আমরা অ্যাকচুয়ালি দলকে রক্ষা করার জন্য বসে আছি। তার কারণটা হচ্ছে তারা এত দুর্ব্যবহার করেছেন। দুর্ব্যবহারের ফলে প্রতি 100 জন কর্মীতে অন্তত 10 জন মানুষ ভাইটাল কর্মী সরাসরি বিজেপিতে চলে গেছে। সেই জায়গায় বাদ বাকিরা কোন রকমে আমাদেরকে ধরে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে চলেছেন, কিন্তু তারাও সর্বক্ষণ ভয়ে ভয়ে থাকেন, কারণ যে অ্যাটিটিউডের মুখে আমাদের পড়তে হয়। খুব স্বাভাবিক কথা না। আমি আপনাকে অন্য কথা বলছি। 4 বার মানুষ তাকে জিতিয়েছেন, সম্মান দিয়েছেন। না বোঝেন, 20 বছর লাগার দরকার নেই, তো মানুষ বদলে যায়, ক্ষমতা মানুষকে বদলে দেয়। খুব কম মানুষ আছে যারা ক্ষমতা পাওয়ার পরেও নিজেদের হোল্ড করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় পারেন। অনেক মানুষেরই মাথাটা বিগড়ে যায়। এই যে 4 বার কথাটা আমরা বারবার বলি। আরে এরকম কত মানুষ আছে, 6 বার এমপি হয়েছে, এরকম কত মানুষ আছে। রামনগরের কিছু মানুষ ব্যাপারটাকে 4 বার কি এই নির্বাচনে মানে কি বলে, আমার পঞ্চায়েত নির্বাচনের আগে আমি অখিল বাবুকে গিয়ে বলেছিলাম আমার এবারেও মহিলা প্রধান এসছে। আমি বললাম যে আমি দাঁড়াবো না, তুমি যদি বলো যে অন্য কোনো স্তরে নিয়ে যাবে তো ভালো, ব্লকে কিংবা জেলায়, আমি পঞ্চায়েতে আর দাঁড়াবো না। হয়ে গেল 4 বার উপপ্রধান হবে টানা 4 বার, কি মুখের কথা? না, খুব সুখের কথাও নেই, কারণ আমার পরে যারা অপেক্ষা করে আছে তাদের জন্য একটা জায়গা ছেড়ে দেওয়া প্রয়োজন। বারবার মহিলা প্রধান হচ্ছে, আমার পরেও অনেক নতুন ছেলে উঠে আসছে যারা আশা পোষণ করে যে আমরা একদিন এই পঞ্চায়েতটা চালাবো। তো আমি সেই স্তরে 20 বছর ধরে বসে থাকতে পারবো না। তো এই 4 বার বিরাট একটা ব্যাপার নয়, এবং দলে বহু মানুষ আছেন আমার দলে, যারা কেউ 10 বারও এমএলএ হয়েছে। দুজন একসাথে কোশ্চেন করলে উত্তর দেওয়া যাবে। একজন এটা বললাম না একটু আগে যে আমার রাজনীতির শুরুটা হচ্ছে 1988 সালে, ঠিক আছে? তো বখরাজনিত সমস্যা হলে অনেক আগেই হতে পারে। রাজনীতির শুরুটা 88 সালে। আমি একটা 52 বছরের ছেলে, তার রাজনীতির শুরুটা কিন্তু 16 বছর বয়সে। বখেরা নিয়ে সমস্যা হলে এতদিন দল করতে পারতাম? অনেক আগেই অনেক বদনাম নিয়ে সরে যেতে হতো, অথবা জেলে চলে যেতে হতো। সমস্যা বখেরা নিয়ে নয়, সমস্যা অ্যাটিটিউড নিয়ে। সমস্যা হচ্ছে যে মানুষটি আমাদের মানুষ ছিলেন বলে আমরা মনে করতাম, সেই মানুষটি এখন আমাদের প্রজা বলে মনে করেন। আপনারা কি ভাবছেন এই অ্যাটিটিউড কোন নেতার হতে পারে? আমার প্রার্থীকে পছন্দ নাও হতে পারে, কিন্তু দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী হিসেবে পাঠিয়েছেন, সেই প্রতীকটাকে জেতানোর দায়িত্ব আমার আছে। আর আমি আমার বুথ স্তরের কর্মীদেরকে বোঝাচ্ছি যে খেজুরিতে কত ডেফিসিট হবে। আমি সেই মিটিং ছেড়ে শেষ পর্যন্ত চলে এলাম। আমি বললাম যে হ্যাঁ, আমি বুঝে গেছি কি চাই। সঙ্গে সঙ্গে তিনি আমাকে ব্যক্তি আক্রমণ করলেন যে তুমি রাত্রে বিজেপির নেতাদের সাথে যোগাযোগ রাখো। একদম বাস্তব কথা বলেছেন তিনি। সিপিএম এর নেতাদের সাথেও আমার ভীষণ সম্পর্ক, বিজেপির নেতাদের সাথেও ভীষণ সম্পর্ক, কিন্তু সেটা ব্যক্তি সম্পর্ক। রাজনীতিতে তার তিল মাত্র প্রভাব কখনো পড়ে না। আমি রাজনীতিতে কখনো তাদের সাথে লেনদেনও করি না, তাদের হেল্প করি। আমি আমার দল, আমার নেত্রী, আমার দলের কাজের নিরিখে আমি রাজনীতি। আপনারা ভুল করছেন, আমরা দলের বিরুদ্ধে মুখ খুলিনি। কিন্তু আমরা এই যে বললাম না যে প্রতি 100 জন মানুষ, প্রতি 100 জন কর্মী যাদের প্রতি তিনি দুর্ব্যবহার করেছেন, তার 10 থেকে 20 জন সরাসরি বিজেপিতে চলে গেছে। বাকি যে 80 জনকে সেইটা দেওয়ার জন্য আমরা লড়াই করছি, তা নইলে আমার দলটা থাকবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা দাদা ভাইয়ের সম্পর্ক
অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা তাকে এখানে এনেছি, তাকে প্রতিষ্ঠা করেছি, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে সেই ব্যক্তি কিংবা তার পরিবার যদি আমাদেরকে তাদের প্রজা বলে মনে করে, রামনগরে একটা পাতাও নড়বে না তাদের পারমিশন ব্যতি রেখে। এমনকি ইলেকশনের মতো ইমার্জেন্সির সামনে দাঁড়িয়েও হুইপ করা হলো যে সভাপতি, ব্লক সভাপতিদের পারমিশন না থাকলে কোনো সভা কেউ করতে পারবে না, যদি করে তাকে সাসপেন্ড করা হবে। এটা কি মনে হচ্ছে না? আপনারা বুঝতে পারছেন না? কোথায় রামনগর বিধানসভা কাকে দেখতে চাই আমি বুঝলাম না। আমাদের প্রথম থেকে দাবি ভূমিপুত্র, আমরা চাইছি রামনগরের ভাগ্য এবার নির্ধারিত হোক রামনগরের মানুষের হাতে। এখানে যেগুলো মানুষের কথা বললেন তারা তো রামনগরের নন। এবার দাঁড়ান, আমি এই কথাটাই তো বলতে চাইছি। কেউ কেউ বলে না, কেউ কেউ বলে 2021-এও কেউ কেউ মানতে চেয়েছিল না, কিন্তু এই হতভাগার একটা ফ্ল্যাট আছে ইয়েতে উদয়নে, সেই ফ্ল্যাটে সেই সব মানতে না চাওয়া মানুষদের নিয়ে বসিয়ে অখিল বাবুকে মোটর সাইকেলে করে মুখ ঢাকা দিয়ে তুলে এনে তাদেরকে মানানোর মিটিং গুলো তো আমরাই করতাম। আবার ঠিক নির্বাচনে জিতে যাওয়ার পরে তাদের প্রতি দুর্ব্যবহার, তাদের ভেতর অনেকে বিজেপিতে চলেও গেছে। দেখুন, আমরা তো শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে নিতে আমরা বাধ্য, কিন্তু তার আগে আমাদের নেত্রী, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের ছাত্রী তার অবস্থান, তার নির্দেশে আমরা প্রাণ দিতে প্রস্তুত। তার নির্দেশ মেনে নেবো না, এটা হতেই পারে না। তা সত্ত্বেও বলি, অনেক আগে আমরা এটা শুরু করেছি, জানানো শুরু করেছি। আমাদের বিশ্বাস দল ভাবতে হবে। বিষয়টা ঠিক বোঝা গেল। একটু আগে আপনারা কি শুনলেন? আমরা যার নেতৃত্বে এখন এই সাংবাদিক সম্মেলনটা করছি, তিনি দীঘার সর্বোচ্চ ট্যাক্স পেয়ার। মনে হচ্ছে নাকি আমাদের দর বাড়িয়ে মালকানি না ধান্দায় আমরা দল করছি? আবারও মনে করিয়ে দেওয়া ভালো যে আমি খুব উজ্জ্বল ছাত্র ছিলাম আমার হাই স্কুলে। তা সত্ত্বেও এই রাজনীতি করতে গিয়ে আমি হয়তো আমার সেই জায়গায় পৌঁছতে পারিনি, কিন্তু 16 বছর বয়স থেকে আজকে 52+, আমি কোনোদিন বিচ্যুত হইনি। আমার নাম তমালচন্দ্র দাস। আমি শুরুতেই বলেছিলাম যে আমি এই হতভাগা হচ্ছে এই জেলার খাদ্য কর্মদক্ষ, এবং রামনগরের অপমান, রামনগরের অসম্মান সইব মানব, এই হচ্ছে শেষ কথা।